লন্ডনে গিয়ে পাপন সাহেবের সাথে মিটিং করছেন একজন স্বনামধন্য খেলোয়াড়, আমি নাম বলবো না, আপনারা জানেন। এই জায়গার 2-3 দিন আগে পরের সিসিটিভি ফুটেজ চেক করলে ওনাকেও পাওয়া যাবে, বিকজ মানে উনিও ওইখানে নেগোশিয়েট করতে গিয়েছিলেন, কথা বলতে গিয়েছিলেন। এই ভ্যালিড কারণ দেখায় যদি ওনারা ভোট ভাঙতেই পারেন, তাহলে মানুষের হাতে পায়ে ধরে পদত্যাগ করানোর তো কোনো প্রয়োজন নাই। কাউকে এই যে ক্ষমতায় আছেন ওনারা ক্ষমতার ভয় দেখিয়ে কাউকে পরের বোর্ডে রাখার প্রলোভন দিয়ে পদত্যাগ করানো হচ্ছে। তাদের গাইডলাইন নেওয়ার জন্য কী করছে সেটা তো আমরা দেখছি। লন্ডনে গিয়ে পাপন সাহেবের সাথে মিটিং করছেন একজন স্বনামধন্য খেলোয়াড়, আমি নাম বলবো না, আপনারা জানেন। এর আগেও যিনি বিরাট কোহলিকে, আপনার কাছে প্রমাণ আছে, বিরাট কোহলিকে ফোন করেছিলেন, ওই মিটিংয়ে বসা ছিল এরকম একজন বলেছেন। আমি তার নিরাপত্তার সাথে তার নাম বলবো না। ওনাদের যে ডেলিগেশন টিম সেই মিটিং করেছে, সেই ডেলিগেশন টিমই আপনারাও জানেন যে কারা কারা লন্ডনে গিয়েছেন বিগত কয়েকদিনে। সেখান থেকেই এই কথাটা এসেছে এবং মিডিয়া পাড়ায় অলমোস্ট অনেকেই জানেন। এবং সেখানে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করা হয়েছে যে জয়শাহের সাথে একটা, যেহেতু দীর্ঘদিন তিনি বিসিবিতে ছিলেন, আইসিসির সাথে কিংবা জয়শাহ যেহেতু আইসিসির প্রেসিডেন্ট, একটা যোগাযোগ বা সমন্বয় আছে পলিটিক্যালি। আবার আওয়ামী লীগেরও একটা সম্পর্ক আছে ভারতের সাথে, যেটা বেটার দেন মানে পলিটিক্যাল পার্টি যারা বাংলাদেশে আছে তাদের থেকে। তো জয়শাহের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেওয়া, যাতে করে আইসিসিকে কনভিন্স করা যায়। আপনি কনফিডেন্ট যে এরকম একটা ঘটনা ঘটেছে? অবশ্যই আমি কনফিডেন্ট, আমি দায়িত্ব নিয়েই বলছি। এবং আমি এর আগেও যখন বলেছিলাম যে বিরাট কোহলিকে ফোন করে, এটা যে কেউ বিরাট কোহলিকে ফোন করে করতে পারে, ভেরিফাই করতে পারে, অথবা নাজমুল হাসান পাপনের সাথে যদি কারো কথা বলার সুযোগ থেকে আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারা ভেরিফাই করেন, অথবা তাদেরকে জিজ্ঞাসা করেন যারা গিয়েছেন। লবিং করে আইসিসিকে কোনোভাবে কনভিন্স করা বা বোঝানো, যেহেতু আইসিসির সাথেও বাংলাদেশের ইদানিংকার সম্পর্কটা খুব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে, এবং সেটা গিয়েছে বাংলাদেশের সম্মান রক্ষার জন্য একটা অবস্থান তখন বোর্ড নিয়েছে। কিন্তু তখন আমরা তাদেরকে দেখেছি যে দেশবিরোধী অবস্থান নিতে বা কোনো পরাশক্তির ফরে বলতে। তো এই লবিংগুলো চলছে। আমি একটু ইন্টারাপ্ট করি আসিফ ভাই, আমি আপনার স্ট্যাটাসটা দেখেছি, ওখানে বেশ কয়েকটা কমেন্ট আমার সামনে এসেছে, যেখানে অনেকেই আপনার কাছে জানতে চাচ্ছে যে এখন যদি আসিফ মাহমুদকে বলা হয় যে আওয়ামী লীগ বা দোসর যারা, তাদের কোনো মন্ত্রীর সাথে আপনি মিটিং করেছেন, কোনো ছবি ছাড়া, প্রমাণ ছাড়া, যদি কোনো একজন বলে যে এরকম হয়েছে, আপনি কি সেটা মেনে নেবেন কিনা? কেউ যদি দায়িত্ব নিয়ে বলে তাহলে আমি তাকে জবাব দিব, বা কেউ যদি এরকম কোনো এলিগেশন নিয়ে আসে তাহলে আমি তাকে জবাব দিব। বা হচ্ছে আমি তো আপনাকে বলছি, আপনার গণমাধ্যম কর্মী হিসেবে আমি তো নামও বললাম একজনের, কার সাথে বৈঠক হয়েছে, ফোন করেন, যোগাযোগ করেন। বা বিরাট কোহলিকে সেই সময় বোর্ড যখন নির্বাচন হয় ফোন করা হয়েছিল কিনা ভেরিফাই করেন। এবং বারবার ওনারা অভিযোগ দেন, বিভিন্ন মিটিংয়ের কথা বলেন, ওই বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। তো ওই জায়গার 2-3 দিন আগে পরের সিসিটিভি ফুটেজ চেক করলে ওনাকেও পাওয়া যাবে, বিকজ মানে উনিও ওইখানে নেগোশিয়েট করতে গিয়েছিলেন, কথা বলতে গিয়েছিলেন। তো এই প্রসেসটাকে যদি আপনি, আমরা পুরো প্রসেসটাকে, যখন আমি দায়িত্বে ছিলাম, নির্বাচনের প্রসেসটাকে সম্পূর্ণ নিয়ম নীতির মধ্য দিয়ে করার সর্বোচ্চ চেষ্টা করছি। এবং আপনারা দেখেছেন যে এই নিয়ম নীতির মধ্যে থাকতে গিয়ে আওয়ামী লীগের সময়কার যে বোর্ডের 10-8জন অবশিষ্ট ছিলেন সেটাও আমরা বাদ করতে পারি নাই। কিন্তু আওয়ামী লীগের সময়কার যারা খুবই মানে পলিটিক্যালি মোটিভেটেড ছিলেন তারা তো পালিয়ে গেছেন, একটা বড় অংশ পালিয়ে গেছেন বোর্ডের, আরেকটা অংশ তো ছিলেন। আমরা কিন্তু এই নিয়ম নীতির বাধা ধরার মধ্যে পড়েই এবং আইসিসির একটা গাইডলাইনের ইয়াতে পড়ে কিন্তু সেটা বাতিল করতে পারেনি। আমাদেরকে এনএসসি মনোনীত কাউকে ঢুকিয়ে তারপরে ইলেক্টেড করে আনতে হয়েছে। আমরা এটা পুরোপুরি ফলো করেছি। এবং নির্বাচনের সময় দেখেন যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যে কাউন্সিলরশিপ বা এটা, সেক্ষেত্রে আমরা কনস্টিটিউশন ফলো করেছি। ওনারা কোর্টে গেছেন, কোর্ট বলেছে যে এটা অ্যাজ পার কনস্টিটিউশন হচ্ছে। সো রুলিংটাও কিন্তু কনস্টিটিউশনের পক্ষে এসেছে এবং নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ভ্যালিডিটি কোর্টের দিক থেকেও এসেছে। পরপর 2টা রিট হয়েছে, 2টাতেই কিন্তু এসেছে। তো তারপরেও এখন যদি ওনাদের কাছে কোনো ভ্যালিড, আপনি আমাকে বলেন যে যদি কোনো ভ্যালিড কারণ থাকে, ঠিক আছে, আমি ধরে নিলাম যে নির্বাচনে অনিয়ম হয়েছে, হয়েছে, এই ভ্যালিড কারণ দেখায় যদি ওনারা ভোট ভাঙতেই পারেন, তাহলে মানুষের হাতে পায়ে ধরে পদত্যাগ করানোর তো কোনো প্রয়োজন নাই। যখন এই যে বোর্ডে যারা পদত্যাগ করছেন অনেকেই তো পরিচিত। বা আপনার এই বিষয়ে একটা স্ট্যাটাস, আরেকটা স্ট্যাটাসে এই বিষয়ে দেখলাম যে আপনি লিখেছেন যে প্রেশারাইজ করে বা পরের বোর্ডে ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়ে, এটাও আসলে ওই যে পাবলিক কমেন্ট করছে, প্রমাণ কি, প্রমাণ ছাড়া আসলে এত সিগনিফিকেন্ট সেনসিটিভ কেস কিভাবে আপনি তুলে ধরছেন? যারা পদত্যাগ করছে তাদেরকে এখন আমি অনেক কিছু প্রাইভেসি ব্রিচ করতে চাই না। আমার কাছে একটা ভিডিও আছে যে একটা মিটিং হচ্ছে, সেখানে একজন ডিরেক্টর আছেন যিনি ওই মিটিংয়ের পরের দিন পদত্যাগ করছেন। এবং তার সাথে যখন আমি পার্সোনালি কথা বলতে গেছি তখন বলছে যে ভাই আমার বাবাকে এসে রিকোয়েস্ট, ওনার বাবা একজন বিএনপি নেতা, আমি নাম বলবো না, বাবাকে এসে হাতে পায়ে ধরছে। এখন আমি তো কী করবো, আমার দলের বিষয় আছে, আমি পদত্যাগ করেছি। এবং আমাকে বলেছে যে পরের বোর্ডে রাখবে। আবার কাউকে হুমকি দিচ্ছেন,
চট্টগ্রাম থেকে একজন ডিরেক্টর এসেছেন, ওনাকে ফোন করে বলা হয়েছে যে আপনি পদত্যাগ করেন, আপনাকে পরের বোর্ডে আমরা, উনি সাথে সাথে ডিনাই করেছেন যে আমি পদত্যাগ করবো না, আমি তো ইলেক্টেড। কথা বলেন তাদের সাথে, আপনি 25 জন বোর্ড ডিরেক্টরের সাথে কথা বলেন, সবাইকে এই জিনিসগুলো। ইভেন নির্বাচনের আগেও তো আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন যে আপনি নির্বাচনটা করিয়েন না, এবং সেটা আমিনুল ইসলাম বুলবুল মিডিয়াতেও বলেছিলেন, বর্তমান যিনি সভাপতি হিসেবে আছেন। তো এই বিষয়গুলো আমি শুধু অভিযোগ আকারে বলতেছি না, এটা ঘটতেছে এবং এটা আমরা দেখতেছি। এবং আমরা পুরোটা এই যে যদি আপনার কাছে কোনো ভ্যালিড গ্রাউন্ড থাকে বোর্ড ভেঙে দেওয়ার, তাহলে আপনি ওই গ্রাউন্ডে ভাঙেন। আপনি মানুষকে হাতে পায়ে ধরে আসলে পদত্যাগ করায় বোর্ড ভাঙতে হবে, এইটাতে তো আপনি যাইতেন না যদি আপনার কাছে ভ্যালিড গ্রাউন্ড থাকতো। আসলে কোনো ভ্যালিড গ্রাউন্ডই নাই। এই জন্য কাউকে, এই যে ক্ষমতায় আছেন ওনারা ক্ষমতার ভয় দেখিয়ে কাউকে পরের বোর্ডে রাখার প্রলোভন দিয়ে এই বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে পদত্যাগ করানো হচ্ছে। এবং আসলে পদত্যাগ করেও আসলে বোর্ডটা ভাঙা যায় না, কারণ বিগত বোর্ডে 15 জনের মতো পালিয়ে গিয়েছিল যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। প্রেসিডেন্ট সহ পলাতক ছিল। প্রেসিডেন্ট রিজাইন লেটার পাঠিয়েছিল বোর্ডের সিইওর কাছে। ওই রিজাইনের ভিত্তিতে যেই 2টা পোস্ট সরকার দিতে পারে, মনোনীত করতে পারে 2 জনকে ডিরেক্টর হিসেবে, ওই দিক থেকে নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদকে সেখানে ডিরেক্টর করা হয়েছিল, এবং বোর্ডে যারা এক্সিস্টেন্ট ছিলেন তাদের ভোটে সেখান থেকে প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়েছিল। তো এই যে তখন তো 8 জন ছিলেন বাকি, তারপর কিন্তু বোর্ডটা ছিল, কারণ বোর্ডটা ইলেক্টেড বোর্ড ছিল। এখন এর আগের প্রক্রিয়া তো আমরা জানতাম, কনস্টিটিউশন কিছুই মানা হতো না, তারপরেও আমাদেরকে কিন্তু একটা হার্ড টাইমের মধ্যে দিয়ে যেতে হয়েছে টু ডিল উইথ দ্যাট। এবং আপনারা দেখেছেন যে এই পুরো বোর্ডটার এই সময়টাতে যতক্ষণ পর্যন্ত নতুন বোর্ড না হলো, এই যে হয় না 25 জনের টিমের জায়গায় তো আসলে 10 জন দিয়ে কাজ চলে না, খুব কঠিন সময় যাচ্ছিলো, একজনকে 2-3টা ডিপার্টমেন্ট দেখতে হচ্ছিলো, আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। বিপিএলটা খুব ভালোভাবে আয়োজন করা যায়নি, অনেকগুলো চ্যালেঞ্জ তখন ছিল আসলে। তো এই যে ওনাদের যে পুরাটা প্রক্রিয়া, এটা নিয়ে আমি আসলে, আমাদের অনেকগুলো ন্যাশনাল ইস্যুস চলছে এখন, জুলাই সনদ, গণভোট, আমাদের অধ্যাদেশ, এগুলোর কারণে আমি কথা বলতে চাই নাই। কিন্তু যখন আজকে ইনকোয়ারি কমিটি কথা বললো যে আসিফ মাহমুদ উপস্থিত হয়নি, তখন আমি ভাবলাম যে আমার একটা ক্লিয়ারেন্স জনগণের কাছে দেওয়া উচিত।